সুপ্রভাত বন্ধুরা, বৃষ্টি মুখর বাদলা দিনের সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখছি একদম বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5:30। আজকের বারটা হচ্ছে বুধবার, আর আজকে কিন্তু মনের বাপির ডিউটি যাওয়া নেই, আর মেয়ের কিন্তু পড়তে যাওয়া আছে। জানি না কি করে পড়তে যাবে, যা বৃষ্টি হচ্ছে। সারা রাত ধরে কিন্তু এভাবেই বৃষ্টি পড়েছে। সকালে ঘুম থেকে উঠে থেকেই দেখছি কিন্তু এইরকম ভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে এক নাগারে, একটু কিন্তু কমার কোনো আর কি নাম নেই। জানো তো, মেয়েটার কিন্তু পড়া আছে, ও কি করে পড়তে যাবে আমি সেটাই ভাবছি। এইভাবে উপজরণে জল পড়লে কিভাবে পড়তে যাবে সেটাই আর কি একটা চিন্তার বিষয়। যাই হোক, এদিকে কিন্তু ঘরে চলে এসেছি, আর দেখো এদিকে জানলা টাল্লা খুলে দিচ্ছি, মানে এই সামনের দিকে জানলাটাই খুলছি, আর এই দিকের সাইডে যে আমার খাটের এই সাইডে যে জানলাটা আছে ওটা কিন্তু খুলবো না, জানো তো। কারণ কি বলতো, এদিকে একটু গাছপালা আছে, আর বৃষ্টি পড়লে কিন্তু ঝাপটাটা এদিক থেকে যত না আসে এদিক থেকে তার বেশি আসে। সেই কারণে থাক, বেলার দিকে বৃষ্টি কমলে তারপর না হয় খুলে দেবো। আর এই যে দেখেছো ম্যাক্সিটা এখানে দিয়েছিলাম, কি বলতো, বৃষ্টিতে তো জামা কাপড় শুকাচ্ছেই না, আজকের তো আছেই, গতকাল তার আগের দিনেরও এক একটা জামা কাপড় জানো তো এখনো পর্যন্ত শুকায়নি, মানে যেগুলো একটু মোটা মতো। আর এইখানটায় দিয়ে রাখলে সারা রাত পাখা চলে, তো সেই কারণে ফ্যানের হাওয়ায় মোটামুটি শুকিয়ে যায়। মানে আমি কি পরবো আর কি স্নানের পর, সেটাই আর কি চিন্তার বিষয়। সেই কারণেই ম্যাক্সিটা আর কি দিয়ে রেখেছিলাম যাতে শুকিয়ে যায়। আর আমার মনে হয় এটাই হচ্ছে বর্ষাকালের একটা লক্ষণ, যে এখানে সেখানে আর কি জামা কাপড় চারিদিকে ঝোলে, যেখানে একটু হাওয়া হয়, মানে যেখানে একটু ফ্যান ট্যান চলে সেখানেই কিন্তু আমরা জামা কাপড় মেলে দিতে শুরু করি। ঘরের মধ্যে তো দড়ি টাঙিয়েই ফেলি কোনো কোনো সময়। এখন নিচের ঘরগুলোতে দড়ি টাঙাইনি, ওপরের ঘরে কিন্তু 3টে দড়ি ঝুলছে আর কি, টাঙানো আছে, যেখানে জামা কাপড়গুলো এখনো ঝুলছে। কোনোভাবেই কিন্তু আশা নেই আজকে বৃষ্টি কমে রোদ উঠবে, বা রোদ ওঠার দরকার নেই, বৃষ্টিটা একটু কমবে। মানে একভাবে একটুও কমা নেই, বাড়া নেই, একভাবে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালে চোখ খুলে থেকে দেখছি। যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো মতেই কোনোভাবে ছুটি নেই। আমাদের কাজ কিন্তু একদম ঠিকঠাক করে নিতে হবে সময় মতো। এদিকে হাজবেন্ডের ডিউটি, মেয়ের স্কুল, পড়তে যাওয়া সবটাই কিন্তু সময় মতো চলছে, আর আমারও কাজ আমার সময় মতো চলছে। আর এদিকে তো দেখলেই বিছানাটা বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি, চাদরটা কিন্তু আবারও টান টান করে পেতে নিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়ে পরিপাটিভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকের আলমারিটা মুছে নিলাম, সামনের দরজাটা মুছে নিলাম, আর এদিকের আলমারিটাও একটু হালকা হাতে ঝাড়া মোছা করে নিয়েছিলাম। এখন দেখো ঘরদোরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মেয়েকে এখনো ডাকিনি, এখনো কিন্তু ওই 6:30 পৌনে 7টা কি বাজে, তো এখনো পর্যন্ত ডাকিনি, ইচ্ছা করেই ডাকিনি, কারণ এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টিটা থামেনি। বৃষ্টিটা একটু কমলে দেখা যাক কি করা যায়, মেয়েটাকে নিয়ে বেরোবো কি করে সেটাই চিন্তা করছি। আর এদিকে মাঝে মধ্যে কিন্তু ফোনটাও দেখে নিচ্ছি, কারণ স্যার যদি কোনো মেসেজ করে থাকেন তাহলে কিন্তু মানে সুবিধা হয়। মাঝে মধ্যে কিন্তু উনি অনলাইনেও পড়িয়ে থাকেন, তো সেই কারণে আর কি। আর বাইরের দিকে কিন্তু এখন বেরোনোই যাচ্ছে না, ছাদে গিয়েছে একটু হাঁটাচলা করব ঘুম থেকে ওঠার পর, সেটাও হচ্ছে না। আর বাগানে মাঝে মধ্যে আমি ঘুম থেকে ওঠার পর মাঝে মধ্যে বাগানটাও একটু ঘুরে দেখি, ফুল টুলগুলো একটু মাঝে মধ্যে তুলি, একটু বাগানটা ঘুরি, বাইরের একটু কাজ করি। আর গতকাল তো বাইরে কাজ করতে করতে আমি পুরো একদম ভিজে গিয়েছিলাম, সেই কারণে আজকে আর বাইরের কাজটা একদম স্নান করার সময় আর কি করব। এদিকে যা বৃষ্টি হচ্ছে, জল তো এক বালতি ওপর থেকেই ঢেলে দিলাম, কি করব, মানে সকাল সকাল ভিজলে, প্রতিদিন যদি এভাবে ভিজে ভিজে কাজ করি তাহলে কিন্তু শরীর অসুস্থ হওয়া অবধারিত। তো সেই কারণে আজকে আর ভিজিনি, ওই ওপর থেকেই আর কি জল টল দিয়ে দিয়েছি বাইরে। আর এসে তারপর ফ্রেশ হয়ে নিয়ে এখন কিন্তু ঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর যে দিকটা আমি ঝাটফাট দিয়ে পরিষ্কার করি, গাছের পাতা টাতা পড়ে থাকে, ওই দিকটা তো অপরিষ্কার হয়েই আছে। ওই জায়গাগুলো কিন্তু সেই স্নান করতে যাওয়ার আগে তখন একটু ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ তখন যদি ভিজে যাই অসুবিধা হবে না, স্নান তো তখন করেই নিতে পারবো। প্রত্যেক দিন এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল টল দিয়ে ধুয়ে ধায়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, অপরিষ্কার থাকলে কিন্তু মনে না একটা কেমন অশান্তির মতো চলতে থাকে, যেন মনে হয় কখন আমি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো জায়গাটা।
কি বলতো, পারফেক্ট হাউসওয়াইফ কিনা আমি জানি না, তবে নিজের সবটুকু দিয়ে কিন্তু আমার সংসারকে আঁকলে রাখার চেষ্টা করি সবসময় চেষ্টা করি কিভাবে কাজ করলে আমার সংসারের একটু আর কি লক্ষ্মীশ্রী বজায় থাকবে, কিভাবে কাজ করলে আমার সংসারের মানুষজনরা একটু ভালো থাকবে, কিভাবে কাজ করলে ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবসময়ের জন্য পরিপাটি থাকবে, গোছানো থাকবে। তো এটাই চিন্তা সবসময় মাথায় থাকে। আর আজ যেহেতু মনের বাপির ছুটি, বাড়ি আছে, তো সেই কারণে কিন্তু উল্টোপাল্টা টিফিন একদম নয়, ও কিন্তু দেখলেই রেগে যাবে। তো ওই কারণে আজকে হচ্ছে গরম গরম রুটি আর ডাল সিদ্ধ তো আছেই, তো এই দিয়েই আজকে আর কি টিফিনটা কমপ্লিট করব। তো মনের বাপিকে ডাল সিদ্ধ, রুটি এই সমস্তটা দিয়ে কিন্তু করে নেবো আমাদের আলু ভাজা। আর এখন দেখো রুটিটাও করা কমপ্লিট হয়ে গেছে, আর মনের বাপিকে গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি। এদিকে ডাল সিদ্ধ দিয়েছি, এদিকে দিয়ে নেবো দুটো আর কি কালাকাত মিষ্টি। তো এই মিষ্টি সন্দেশ এই সমস্তটা দিয়েই কিন্তু আজকে মনের বাপির এই হালকা ফুলকা টিফিন। ও তো তেলের খাবার একদমই খেতে চায় না, আর ওর ডায়েট লিস্টে কিন্তু কোনো তেল জাতীয় খাবার নেই। সেই কারণে মনের বাপি যখন বাড়ি থাকে না তখনই উল্টোপাল্টা টিফিন করি আমরা। আর এদিকে দেখো মেয়ের আর আমার দুজনের জন্য করে নিচ্ছিলাম একটু আলু ভাজা। আর এই আলু ভাজা, রুটি আর এক গ্লাস হরলিক্স আর একটা মিষ্টি, এই হচ্ছে আজকের আমার আর মেয়ের টিফিন। আর মা যেহেতু বাড়ি নেই এখন, তাই কি করব, মেয়েকে খেতে দিয়ে আমি একা একাই বসে খাওয়া দাওয়া করে নিই। একটু মনটা খারাপ লাগে আসলে, মা আমি দুজনে মিলে একসঙ্গে টিফিন করি, দুপুরের লাঞ্চ করি, রাতের ডিনার করি। মা যেহেতু বাড়ি নেই সেহেতু সবটাই কিন্তু আমাকে একা একা বসে এখন খেতে হয়। আর নিজে না একা একা নিয়ে খেতে না কেমন একটা লাগে জানো তো, সত্যি বলছি। ওই একা খেতে খেতে মনে হয় যেন একটু খেলেই মনে হয় যেন অনেকটা খেয়ে নিয়েছি। আর গল্প করতে করতে খেলে না, যতটা মা ভাত দিয়ে দেয়, কোনো দিন তো মাও ভাত বেড়ে দেন, তো ভাত বেড়ে দেন যতটা না খেয়ে নিই, বুঝতেই পারি না যে কতটা খাবার খেলাম। আর এদিকে দেখো জলখাবার খাওয়ার পর কিন্তু যে সমস্ত বাসনপত্রগুলো পড়েছিল সেগুলো এখন মাজা ধোয়া করে পরিষ্কার করে নিলাম। আর আমি তোমাদের প্রত্যেকটা ব্লগে বলি যে এটো বাসনপত্র কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ ফেলে রাখতে নেই, এটা কিন্তু আমাদের গৃহস্থের অকল্যাণ হয়। এদিকে দেখো ভাতটাও বসিয়ে নিলাম। আর মনের বাপি কিন্তু যেহেতু বাড়ি ছিল তাই একটু বাজার করতে বেরিয়েছিল, তো বললো এই রবিবারে তো বাজার হয়নি, এই রবিবারে তো আমি মায়ের কাছে ছিলাম, তো সেভাবে না বাজার হয়নি। মা থাকলে তবুও একটাও বাজার হয়, যেহেতু মাও বাড়ি নেই আর আমিও বাড়ি ছিলাম না, একটু বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেই কারণে না এবারে এই রবিবারটায় বাজার একদমই হয়নি। তো বললো চাই কিছু সবজি পাতি নিয়ে আসি, আর তার সাথে নিয়ে এসেছিল এই পুঁই শাকটা। তো অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে পুঁই শাক এলো। পুঁই শাক তো এখন আর আসেই না, মনের বাপি খুব কমই এখন পুঁই শাক নিয়ে আসে, আমরা যখন বলি হয়তো তখন নিয়ে আসে। আর এদিকে দেখো পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি এভাবে একটা একটা করে কেটে আর ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর কি বলতো, বর্ষাকাল তো, বর্ষাকাল বলো আর যে কালই বলো, শাক পাতা কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তবেই রান্না করা দরকার। কারণ শাক পাতার মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো, বালি এই সবগুলো তো থাকে। আর এই যে দেখো আমি যে শাকের পাতাটা নিয়েছি সেই পাতার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলোবালি লেগে রয়েছে। আর বৃষ্টি পড়ছে যেহেতু, বৃষ্টির জলের সাথে কিন্তু ওই কাঁকড়, বালি এই সমস্তটা লেগে আছে। তাই আমি এই পাতাগুলোকে নিয়ে একদম চলে যাব কলে। দেখেছো হাতের মধ্যেও কিন্তু ময়লা লেগে যাচ্ছে। আর এই পাতাগুলোকে নিয়ে কিন্তু একদম আমি চলে যাব কলে, ভালোভাবে কলের নিচে মানে বেসিনে ফেলে আর কি, সিঙ্কে ফেলে বেশ ভালো করে পাতাগুলো ধুয়ে নেবো, একটা একটা করে প্রত্যেকটা পাতা ধুয়ে নেবো। দেখো কেটেও কিন্তু শাক ধোয়া যায়, অবশ্যই যায়, কিন্তু কেটে ধুলে কি হয়, ভিতরে যে আর কি ডার্টগুলো থাকে, যে ময়লাগুলো থাকে না, সেগুলো আর কি সেভাবে বেরোয় না। কারণ কাটলে কি হয়, একটা পাতার সাথে আর একটা পাতা এমনভাবে জুড়ে থাকে, সবটাকে তো সেভাবে আলাদা করা যায় না, তুমি যতই ভালোভাবে ধো। তার থেকে বরং একটা একটা করে পাতা যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়ার পর, তারপর যদি আমরা কেটে আর একবার ধুয়ে নিই, তাহলে কিন্তু ওটা আমার মনে হয় বেস্ট। তার মধ্যে কিন্তু তুমি কোনো বালি বলো, রান্না করার সময় কড়ার নিচে কোনো বালি কিচকিচ করবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এদিকে তো দেখলেই পাতাটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম। আর এখন দেখো এই এটা থাকে না, যে পাতার যে আর কি ডান্ডিটা থাকে না, এই ডান্ডিটা কিন্তু কেটে দিতে হয়। এইটা খেলে নাকি বলে, আমি শুনেছি, মায়ের কাছেও শুনেছি, আমার শাশুড়ি মায়ের কাছেও শুনেছি, এটা খেলে নাকি একটু অম্বল হয়, মানে গ্যাস অম্বল একটু বেশি হয়। আর সেই কারণে না এই পাতার এই ডান্ডিগুলো আর কি, বা ডাঁটিগুলো যাই বলো না কেন, এটাকে ভালোভাবে কেটে বাদ দিয়ে তারপরেই কিন্তু আমি ভালোভাবে পাতাটা কেটে নিই। আর কেটে নেওয়ার পরও কিন্তু আমি আর একবার করে কলের নিচে ভালোভাবে ধুয়ে নেবো। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত কেউ আমার ব্লগটা দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর তোমাদের যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার ব্লগটি তোমার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো।
তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকের আর কি পাতাগুলো কাটা হয়ে গেছে, আর এখন কিন্তু ডাঁটিটা কেটে নিচ্ছি। আর যেগুলো একটু কচি মতো সেগুলো এমনি কেটে রাখলাম, আর যেগুলো একটু মোটা মতো সেটা কিন্তু আমি ওই মাঝখান থেকে একটু চিড়ে দেবো। চিড়ে দিলে কি হবে, এর ভিতরে না একটু মশলা বলো বা নুন বলো বেশ ভালোভাবে যাবে। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমার গতদিনের ভিডিওগুলোতে যারা যারা কমেন্ট করেছো প্রিয়াস লাইফস্টাইল, প্রাণ যা চায়, সম্পাস লাইফস্টাইল, ইচ্ছে ডানা, মিনি কিচেন, জয় অ্যান্ড মম, তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা আগ্রহী করে তোলে। আর কমেন্ট করেছো সাবিনা আব্দুল্লাহ, ছোট্ট পাখি আর এম জে অধিকারী ফ্যামিলি। তো তোমাদের সকলকে জানাই আমার অনেক 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 ভালোবাসা। তো এদিকে দেখো এই যে পুঁই শাকটা কাটছিলাম তার সাথে কেটে নিলাম একটু কুমড়ো, আর এখন কেটে নিচ্ছি একটু আলু। আর এর মধ্যে জানো তো একটু কচু আর একটু ওই কাঁঠাল দানা দিলে কিন্তু ওই পুঁই শাক বলো বা ওই যে কাটোয়া ডাঁটাগুলো বলো না, ওগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো অনেকে পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করে না। যেহেতু আমি রান্নায় ব্যবহার করি এই কাঁঠাল দানাগুলো, সেগুলো কিন্তু ওই যখন কাঁঠাল বাড়িতে আসে তখন কিন্তু ওই এঁটো করে খাই না আমরা, আগে থাকতে হাতে করে ছাড়িয়ে দানাটাকে বার করে নিয়ে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে রেখে দিই। আর এটো করি না ওই কারণেই, কারণ রান্নায় ব্যবহার করা হবে তো সেই জন্য। আর এদিকে কিন্তু মনের বাপি দেখো নিয়ে চলে এসেছে আজকে একটু ইলিশ মাছ। তো একটু ছোট সাইজেরই এনেছে, বেশ বড়, এর আগের বারে এনেছিল মোটামুটি এর থেকে একটু বড়ই ছিল। আর আজকে যেটা এনেছে সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। যাই হোক, ইলিশ মাছটা যখন রান্না করছিলাম তখন কিন্তু বেশ ভালো গন্ধ ছাড়ছিল, মানে ইলিশ মাছের যে একটা স্মেল হয় সেই স্মেলটা কিন্তু বেশ ভালো ছাড়ছিল। আর এদিকে দেখো ভাতটাও মোটামুটি রেডি হয়ে গেছে, আর এদিকে একটু বাকি ছিল ভাতটা, সেই কারণে পাশের গ্যাসে হোক, তাই জন্য ভাবলাম যে এই গ্যাসে কড়াইটা গরম করে বসিয়ে মাছের মাথাগুলো ততক্ষণ ভাজতে থাকি। যদিও মনের বাপির ডিউটি আজকে নেই, তবুও মানে রান্নাটা তো আর অনেকক্ষণ ধরে করলে চলবে না, তো সেই কারণে দেখো মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছে। আর মাছের মাথা ভাজতে ভাজতে কিন্তু ভাতটাকেও নামিয়ে দিলাম, কারণ বেশিক্ষণ আবার হলে ভাতটা নরম হয়ে যাবে। আর এদিকে ওই মাছের মাথাটা ভেজেছিলাম, যেটুকু তেল ছিল তার মধ্যে কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে সমস্ত আনাজপাতিটা দিয়ে বেশ ভালো করে আর কি নেড়ে চেড়ে আর কি ভেজে নিলাম। কি বলতো, শাক চচ্চড়ি তুমি যদি করো তার আনাজপাতিগুলো একটু ভালো করে যদি ভেজে নাও তাহলে কিন্তু শাক চচ্চড়ির একটা টেস্ট বলো সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর ভালোভাবে না ভাজাভাজি করলে তখন কিন্তু একটা হালসেনি গন্ধ লাগে শাক চচ্চড়িটা থেকে। আর এদিকে দেখো লঙ্কা, হলুদ, নুন, এটাই হচ্ছে আমার শাক চচ্চড়ির মশলা। আমি কিন্তু এর মধ্যে হাবিজাবি সর্ষে বাটা, আদা, রসুন এসব কিন্তু কিছু দিই না, যেহেতু ইলিশ মাছ দিয়ে করছি। একদম লঙ্কা, হলুদ, নুন দিয়ে করলাম। আর কি বলতো, বেশি মশলাপাতি দিলে আমার মনে হয় শাক চচ্চড়ির যে একটা মানে কি স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। আমি সব সময় কিন্তু চেষ্টা করি হালকা মশলাপাতি দিয়ে রান্নাবান্না করার। একটু কালারের জন্য আমি মাঝে মধ্যে টমেটো পেস্ট করেও রান্নায় দিই, কারণ কালারটা যাতে সুন্দর হয়। আর যে কোনো শাক রান্না করি না কেন আমি এভাবে কিন্তু লঙ্কা, হলুদ, নুন দিয়েই রান্না করি। আর এদিকে দেখো মানে লঙ্কা, হলুদ, নুন দিয়ে বেশ ভালো করে শাকটা দিয়ে কষিয়ে নিয়ে কিন্তু তারপর জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এবার দেখো জল দিয়ে চাপা দিয়ে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো মোটামুটি একটু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু শাকের মধ্যে বেশ ভালোই জল আছে। এই জলটা সমেত যদি নামিয়ে দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জলটা কিন্তু এর মধ্যেই ভালোভাবে মেরে দিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে শাক চচ্চড়িটা খেতে। আর মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। আর যেহেতু মাছের মাথা দিয়েছি সেহেতু শাক চচ্চড়ির মধ্যে হালকা একদম অল্প পরিমাণে মিষ্টি দিলাম, যাতে স্বাদের ব্যালেন্সটা থাকে। কি বলতো, শাক চচ্চড়ি, বাঁধাকপির তরকারি বা কপি বলো, এই ছোলার ডাল বলো, এই সমস্ত কিছুতে, মুগ ডাল বলো, এই সমস্ত কিছুতে না হালকা যদি একটু মিষ্টি দেওয়া যায়, মানে একদম অতিরিক্ত নয়, হালকা মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, স্বাদটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর এখন দেখো মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়ে কিন্তু মাছের আর কি ঝালটা করে নেবো, আর কি তেল ঝাল যেটাকে বলে, বা সর্ষে বাটা দিয়েও অনেকে সর্ষে ইলিশও বলে, অনেকে ইলিশ মাছের তেল ঝালও বলে, যেখানে যেরকম বলে আর কি। তো আমি সর্ষে ইলিশটাই বলি। তো যাই হোক, এদিকে দেখো সর্ষে বাটাটাকে কিন্তু আমি প্রত্যেকবার এভাবেই দিই, কারণ সর্ষের খোলাগুলো কিন্তু আমি এই রান্নার মধ্যে ব্যবহার করি না। রান্নার মধ্যে কিন্তু এই সর্ষে খোলাগুলো
দিলে আর কি, বা সর্ষে খোলাগুলো যদি রান্নায় থাকে তাহলে এগুলোই কিন্তু আমাদের পেটের সমস্যা তৈরি হয়। অনেকে আছে না যে সর্ষে খেলেই কিন্তু তাদের গ্যাস অম্বল শুরু হয়ে যায়, তো এইটা থেকেই সমস্যাটা হয়, সর্ষের খোলাটা থেকেই সমস্যাটা তৈরি হয়। এদিকে দেখো সর্ষে ইলিশটা বসিয়ে দিয়ে মনের বাপির তো ছুটি আজকে, তাই বাগানে গিয়েছিল, একটু বাগানে গিয়ে বলছিলাম না যে লেবুগুলো মোটামুটি নষ্ট হচ্ছে, এদিকের গাছটা এদিকে হেলে পড়েছে। তো এখানে না অর্ধেকের বেশি লেবু কিন্তু গতকাল বৃষ্টির জন্য আর কি পড়ে গিয়েছিল, তাই ওগুলোকে কিন্তু মনের বাপি বাগান থেকে গিয়ে সমস্তটা তুলে নিয়ে এসছে। দেখেছো, এক ব্যাগ প্লাস এক বালতি থেকে কিছুটা কম, মোটামুটি আমি যেটা গুনে দেখলাম মোটামুটি 190 পিস লেবু ছিল। 190 পিস লেবু গাছ থেকে আর কি কালকে মনের বাপি সংগ্রহ করেছে। আর মানে 200টারই কাছাকাছি, কারণ মানে 10-15টার বেশি লেবু নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আর কি ব্যবহারই করা যাবে না, যেগুলো ফেলা গেছে। তো ওই মোটামুটি ধরো 200টার কাছাকাছি লেবু গাছ থেকে পাড়া হয়েছিল কাল। আর যদিও জানি এগুলো বাজারে গেলে মোটেই দাম পাওয়া যাবে না, আর বাড়িতে রেখেই বা করবো কি বলো, এতগুলো লেবু, একটা দুটো তো লেবু নয়, অনেক লেবু, আর ফ্রিজে রাখলে কতদিনই বা ভালো থাকবে। পাড়ার সকলকে কিন্তু লেবু দেওয়া হয়ে গেছে, মানে ধরো না বলাই আছে যার যখন প্রয়োজন হয় আমাদের বাড়ির থেকে কিন্তু এসে লেবু নিয়ে যায় তারা। আর এদিকে ইলিশ মাছের তেল ঝালটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, নামিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু একটু ইলিশ মাছের তেলও ছিল, যেটা আমার জন্য কিন্তু একটু অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম। তারপর একদম স্নান করে মানে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে। আর এই যে দেখলে এতগুলো লেবু, এগুলো কিন্তু বারবার প্রত্যেককে জেচে পড়ে না দেওয়াই ভালো, জানো তো কি বলো তো, বারবার জেচে পড়ে মানুষজনকে জিনিসপত্র দিয়ে আমি দেখেছি, এটার মানেটা কিন্তু একটা অন্যরকম হয়ে যায় কোনো সময়। তুমি যদি উপজাতক হয়ে তুমি যদি নিজে থেকে যেচে বারবার কোনো জিনিস কোনো মানুষকে দাও, সে তখন সেই জিনিসটার কদর করে না, আর সেই জিনিসটার মূল্যও থাকে না। সেই কারণেই প্রত্যেকবার যখন গাছে লেবু হয় সকলকে দিয়ে আসা হয়, একবার ছেড়ে দুবার দিয়ে আসা হয়, আর তারপর বলা হয় যে যার যখন প্রয়োজন সে তখন কিন্তু বাড়ির থেকে গিয়ে নিয়ে আসতে পারো। তো বারবার মানুষকে জিনিস দিয়ে দেখেছি, ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে আবার উল্টো রকমও হয়ে যায়। যাই হোক, এসব কথা এখন থাক, আর চলো আজকের লাঞ্চটার দিকে যাই। তো মেয়ে তো ইলিশ মাছ খেতে চায় না, তাই মেয়ের জন্য একটু ডিমের অমলেট করেছিলাম, আর আমাদের জন্য ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ছিল সর্ষে ইলিশ। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর প্রার্থনা করে নিয়ে কিন্তু মন আবার বায়না করছিল যে কি খাবো, ও কিন্তু নিজেই বানিয়েছে এটা, এই যে পাস্তা। তো এই পাস্তা বানিয়েছে আজকে, আমি কিন্তু কিছু করিনি, ও নিজেই কেটেছে, নিজেই পাস্তাটা বানিয়েছে। এখন একটু চাউমিন পাস্তাটা বানাতে শিখে গেছে না, তো তার জন্য না সন্ধ্যার দিকে কিন্তু ও নিজেই তৈরি করে নেয়। তো সন্ধ্যায় ওই পাস্তা খাওয়া হয়েছিল, তারপর একটু চা করে নিয়েছিলাম। আর এখন দেখো রাতের ডিনারের টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ও বাড়ি থেকে দিয়েছিল চিকেন কষা, যেটাকে গরম করলাম, আর ছিল দুপুরের ওই ভিন্ডির তরকারি, মেয়ে যেহেতু ভালোবাসে, আর বেশ অনেকটাই সর্দি দেখছি দিয়েছিল। তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট হলো, ভিন্ডির তরকারি আর চিকেন কষা। তো চলো আমরা ডিনার সারতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা, শুভরাত্রি।